This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের সমাবেশ। এবারের সমাবেশ লোকসভা ভোটে বিপুল জয়ের পরে। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ২১শে জুলাই আবার একটি রেকর্ড সমাগম এখানে ধর্মতলায় হতে চলেছে। সমাবেশের একদিন আগেই বিদেশ থেকে চোখের চিকিৎসা করিয়ে ফিরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 জানুয়ারি ব্রিগেড সমাবেশের মতো ২১শে জুলাইয়ের মঞ্চেও র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যা তৃণমূলের উদ্ভাবনী, চমক বলতেই পারেন। র্যাম্প তো ২১শে ওই ব্রিগেডের সমাবেশে একেবারে নতুন ছিল, এবারেও থাকছে র্যাম্প। মূল মঞ্চের 3টে ভাগ। প্রথম স্টেজে বসবেন অতিথিরা, সাংসদ বিধায়করা দ্বিতীয় স্টেজে এবং তৃতীয় স্টেজে। মঞ্চের ব্যাকড্রপ থাকছে 40x30 ফিটের। মূল মঞ্চের পাশেই আরেকটি মঞ্চে বসবেন জেলা সভাপতি এবং শহীদ পরিবারের সদস্যরা। পুলিশ কমিশনার নিজেই ঘুরে দেখেছেন মঞ্চ ও আশপাশের পরিস্থিতি। এর মধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, আবার বিধানসভা 4টি উপনির্বাচনে বিরোধীদের পর্যদুস্ত করে 4-4 হওয়া। এই আবহে ২১শে জুলাই স্বাভাবিকভাবেই অন্যান্য বারের তুলনায় এবার কর্মী জমায়েত অনেক বেশি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। এবার উৎসাহের হারটা বেশি, যেহেতু বিরোধীদের অবস্থা খুব একটা ভালো নাই। রেজাল্টও লোকসভায় আমাদের খুব একটা ভালো হয়েছে, তাই বলে মানুষের আর ২১ জুলাই নিয়ে তো আমাদের প্রতিবারের মতো আবেগ থাকে, আগে থেকেই প্রিপেয়ার থাকে। আমরা 2 মাস আগে থেকেই টিকিট করি। এবার যে জায়গা থাকে প্রতিবারের মতো গীতাঞ্জলি স্টেডিয়ামে, সেই জায়গাও অনেকটা বাড়ানো হয়েছে, যাতে যারা আসবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। লোকসভা ভোটে বিপুল জয়ের পরও ঘটনার পর ঘটনায় চরম অস্বস্তিতে রাজ্যের সরকার এবং এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কি অস্বস্তি এর আগের পর্বে 8টা থেকে এক এক করে সব দেখালাম। সমাবেশ থেকেই কি 2026 ভোটের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেটাই তো প্রত্যাশিত। দলের মধ্যের দ্বন্দ্ব থামাতে কি পদক্ষেপ করবেন? ২১শে মঞ্চে কি তৃণমূলে যোগ দেবেন শোভন চট্টোপাধ্যায়? এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই, হতে পারে আমি জানি না, কিন্তু আমার কাছে কোনো খবর নেই। এবং এই বিষয়টা আমি এই মুহূর্তে ২১শে জুলাই কি হচ্ছে বা কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সে কি বললেন কুণাল ঘোষ? ২১শে জুলাইয়ে কি হচ্ছে হবে সেটা তিনি জানেন না, দলের সাধারণ সম্পাদক। তৃণমূলের ঘরের খবর এবারের ২১শে সমাবেশে তেমন পাত্তা পাননি অন্য শিবিরের লোকজন। তারা খানিকটা গুটিয়ে রেখেছেন নিজেদের। বুঝতেই পারছেন, ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠদের কথাই বলছে রাজনীতি। কুণাল ঘোষের কথা কি তারই প্রমাণ? তিনি তো আবার দলে অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি দলের হয়ে মিডিয়ার সামনে কথা বলেন, সেই তিনি জানেন না ২১শে কি হবে। ২১শে জুলাই কি হচ্ছে বা কি হচ্ছে সেটা আমি বলতে পারবো। ২১শে জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই। ২১শে জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানার। ২১শে জুলাই গুলি চালানোর জন্য কমিশনে যিনি প্রধান অভিযুক্ত হয়েছিলেন মনীশ গুপ্ত, তাকে মমতা ব্যানার্জি 11 সালে এসে প্রথম বিদ্যুৎ মন্ত্রী করে পুরস্কার দিয়েছিলেন। 11-র আগে মমতা ব্যানার্জি আলাদা ছিলেন, যখন আমরাও তার সাথে ছিলাম, আর 11-র পরের মমতা ব্যানার্জি এখন অনেক বদলে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁরা সমঝে চলেন। গতকালই কবুল করেছেন কুণাল ঘোষ, আর অদ্ভুতভাবে কুণাল ঘোষ শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন গতকাল। এমনও মন্তব্য করেছেন
তুলনামূলক সুকান্ত মজুমদারের যোগ্যতাই নেই শুভেন্দু অধিকারীর মতো। বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায়। শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায়, তো বাকিদের তো কেউ নম্বরও দিই না। নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই। সেই শুভেন্দুই আজ নদিয়ার গাংনাপুরে মারমুখী। দলের আক্রান্ত কর্মীদের বাড়ি বাড়ি ঘোরার সময় স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা শুভেন্দুকে দেখেই, আর তাতেই হাতে জুতো নিয়ে তেড়ে গেলেন বিরোধী দলনেতা। ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি। গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে, আর আমি কাপুরুষ কাওয়ার নই। ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি। ওদের নাম চিহ্নিত করে এফআইআর করব, ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব। রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি। মৃত্যু একদিন হবে, দুদিন হবে না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শুভেন্দু অধিকারীর নিশানায় তাহলে পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল নেতা ছিলেন। এখন তিনি সভা সমাবেশ মিছিল করতে চাইলেই পুলিশ না বলে দেয়। শেষ কোর্টে গিয়ে অনুমতি নিয়ে তাকে আবার সভা সমাবেশ করতে হয়। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন, পুলিশ হাত গুটিয়েছিল। শুভেন্দুর বেলা উল্টো, কোর্টের গুতোয় শেষে অনুমতি দেয়। এইবারও বলেছিলেন ধর্মতলায় তৃণমূলের সমাবেশের পরের দিন ওখানেই সমাবেশ করার কথা বলেছিলেন শুভেন্দু, মানে 22শে জুলাই শুভেন্দু সমাবেশ করবেন। পুলিশ বলল না। তারপর কোর্ট, তারপর অনুমতি। তবে 22 নয়, 26শে জুলাই বিদ্যুতের বিল বাড়ার বিরুদ্ধে সিএসসির দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে 1000 লোককে নিয়ে কর্মসূচি করতে পারবে বিজেপি। বিজেপির মুরলীধর সেন লেনের কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলও করা যাবে। ধর্ণা দেওয়া যাবে দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। বারবার বারবার বিরোধী দলনেতাকে কোর্ট থেকে সভা সমাবেশ মিছিল এসব করার অনুমতি আনতে হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য মোটেই ভালো লক্ষণ নয়। শাসকের অবশ্য অজুহাতের শেষ নেই। প্রথমেই প্রশাসনকে বলতো 26, তাহলে প্রশাসন হয়তো সেটা কনসিডার করতো। অত বড় মঞ্চ রয়েছে, সেই কাঠামোগুলো খোলা শেষ হবে না, সেই জায়গাটা কি ওরা হাজির হতে চাইছে, প্রশাসন সেটা অসুবিধাজনক মনে করেছে। এই রায়ে যে আমরা অত্যন্ত খুশি, এটা বলার কোনো জায়গা নেই। আর কোর্ট তো বাঁচিয়ে দিয়েছে ওই 500 না 1000 লোক বলে, তার মধ্যে 300 তো ওদের সব সিকিউরিটি গার্ড। লোক নেই, জোর নেই, তাদের বলছে এত লোকের বেশি হবে না, তো ওদের বাঁচিয়ে দিয়েছে। এ রাজ্যে যে বিরোধী দলের কোনো অধিকার নেই, তাদের বারবার কোর্টের শরণাপন্ন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। বিরোধী দলনেতা বাইরের মাঠ মানে তৃণমূলের বিরুদ্ধে যতই হম্বিতম্বি করুন না, যতই তৃণমূল নেতারাও শুভেন্দুকে সমঝে চলার কথা বলুন না কেন, ঘরে মোটেই শান্তিতে নেই কাঁথির শান্তিকুঞ্জের মেজো ছেলে। বলেছিলেন যারা আমাদের আমরা তাদের, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। ব্যাস, তারপর থেকে
দলের সভাপতির সঙ্গে টক্করের পর টক্কর। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। পার্টি স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দিয়েছি। পার্টির মত নরেন্দ্র মোদীর পথ, নরেন্দ্র মোদীর মতই হচ্ছে পার্টির পথ, সবার সাথ সবার বিকাশ। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে, প্রকাশ না করলে মনে মনে করতে হবে। মনের কথা বলার জায়গা প্রেস নাই, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। মানে এমন সুযোগ একেবারে হাতছাড়া করেন না কুণাল বাবু। সুযোগ পেয়ে ফোড়ন দিতে নেমে পড়লেন ঘোষ বাবু। শুভেন্দুকে ভয় পায় সুকান্ত, কিছু বলতে পারছে না, নিজের মনে গজগজ করছে। এ কি, শুভেন্দুকে তো মারাত্মক ভয় পায় দেখছি সুকান্ত। হ্যাঁ, উনি যেন না বলেন। আরে ভাই, তুই ফোনটা করে বল প্রেসিডেন্ট যে আপনি এগুলো বলবেন না, আপনি ব্যবস্থা নিন, আপনি প্রেস রিলিজ দিয়ে বলুন আমরা সতর্ক করছি। আপনাদের আইডিওলজিক্যাল জায়গায় ভিতে কুড়ুল মেরে দিয়েছে শুভেন্দু। সুকান্ত মজুমদার বলছে শুভেন্দু মিডিয়ায় বলছে কেন, বাইরে বলছে কেন, দলে বলছে না কেন? আরে এই কথাটা আবার সুকান্ত মজুমদার মিডিয়াকে বলছে কেন? সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে বলছে না কেন? শুভেন্দুকে বিরাট ভয় পায় সুকান্ত, সেই জন্য বেশি ঘাঁটাচ্ছে না। বললাম না, ফোড়ন দিতে ভালোবাসেন। অন্যদিকে শতরূপ ঘোষ সিপিএম নেতা, তিনিও বলছেন শুভেন্দুই ঠিক, শুভেন্দু যা বলেছেন ওটাই বিজেপির মনের কথা। আমার বিশ্বাস ঠিকই যেটা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন এটা সব বিজেপি নেতারই মনের কথা। এখন জোট সরকার হয়ে গেছে, এখন বলতে গেলে আরো ঢুক গিলতে হয়, আগে হলে আরো বুক খুলে বলতে পারতো, এটাই ঘটনা। কাণ্ড দেখুন, বিজেপির মুখপাত্র এমপি শ্রমিক ভট্টাচার্য যা বললেন সেটার মানে তো তাই, দুজনের এক কথা। মানে শুভেন্দু যা বলেছেন সেটাই সুকান্তর মনের কথা। কোথাও নয়, এটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, দুজনে একই কথা বলেছেন। এরপর পুলিশের কথায় আসতেই হয় জানেন তো, কারণ দিনের শেষে আর দিনের শুরুতে পুলিশ কি করছে এই মোদ্দা প্রশ্নের উত্তর কিছুতেই পাওয়া যাচ্ছে না। মানিকচকে আসি, মানিকচক জ্বলছে, মালদার মানিকচক, মানিকচকের এনায়েতপুর জ্বলছে। গতকাল ওখানে কি হয়েছে আমরা সবাই জানি। মাস 2 ধরে মানিকচকের একাধিক গ্রামে ভয়ঙ্কর বিদ্যুৎ সংকটের অভিযোগে বাসিন্দারা রাস্তা অবরোধ করেছিলেন। তা থেকে ধুন্ধুমার, শেষ পর্যন্ত গুলি। তা নিয়ে রাজ্য রাজনীতিও তোলপাড়। ওই এলাকায় 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল সিপিএম। এখনো রাস্তাতে আগুনের চিহ্ন, রাস্তার একটা বড় অংশ জুড়ে কালো হয়ে রয়েছে, সাক্ষী দিচ্ছে কালকে এনায়েতপুরের সেই অগ্নিগর্ভ পরিস্থিতির। এলাকার সমস্ত দোকান বাজার সবই বন্ধ, রাস্তায় জনপ্রাণী বলতে নেই। যা দেখা যাচ্ছে তা হচ্ছে পুলিশ, একের পর এক পুলিশ বাহিনী এসে পৌঁছাচ্ছে, সশস্ত্র পুলিশ বাহিনী। শুধু কি দোকান বাজার বন্ধ, একরকম এনায়েতপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি পর্যন্ত। এই স্কুলের ভেতরেও রয়েছে পুলিশ। গোটা গ্রামই জনশূন্য, একটাও জনপ্রাণী নেই। একটার পর একটা বাড়িতে ঝুলছে তালা, কোনো কোনো বাড়িতে তো আবার তালাটুকুও নেই, শেকল দিয়েই বেরিয়ে গেছেন পরিবারের লোকজন। পুরুষরা তো রাত থেকেই ঘর ছাড়া, মহিলারা যারা ছিলেন তারাও চলে গেছেন, নিজেদের ছেলে মেয়েকে দূরে কোথাও আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বহু মহিলারা আত্মগোপন করে রয়েছেন। আমরা লুকিয়ে লুকিয়ে থাকছি, পুলিশের যখন পুলিশ অত্যাচার করেছে তো আমরা তো জানছি না, এ তো কিছু আর ধরপাকড় করছে না, এখন বলছে বাড়ি বাড়ি খোঁজাখুঁজি মনে হয় ওদিকে করছে, তো সবাই বাড়ি বাড়ি লুকিয়ে লুকিয়ে থাকছে, তালা মেরে সবাই পালিয়ে গেছে, আমরাও লুকিয়ে থাকছি। এমনকি আজকে জুম্মাবার, অথচ এই মসজিদ এখন ফাঁকা পড়ে রয়েছে। পুলিশের বিরুদ্ধে লোক খেপানোর কাজ শুরু করে দিয়েছেন বিরোধী নেতারা, আর পুলিশের ঢাল শাসক দল। জন আন্দোলন, গণ আন্দোলনকে এরা কোথাও বোমা বন্দুক নিয়ে গিয়ে এদের গন্ডা বাহিনীকে দিয়ে জব্দ করে, কোথাও পুলিশকে ব্যবহার করে। ফিগার হ্যাপি পুলিশ, যে পুলিশ শেখ শাহজাহান, সাদ্দাম
এদেরকে দেখলে পরে লুটিয়ে পড়ে মাটিতে গড়াগড়ি খায় প্রভু চরণধুলি দাও বলে, সেই পুলিশ বন্দুকে হাত দিচ্ছে, এ তো ভাবা যায় না। ওসি আইসি রক্তাক্ত, একাধিক পুলিশ কর্মীকে ধরে নিগ্রহ করা হচ্ছে, গন্ডগোল করা হয়েছে। এরপরে সেখানে পুলিশকে কিছু কড়া ব্যবস্থা নিতে হয়েছে। সিপিএম জমানায় একের পর এক গুলি করে করে লোকে মারত, গণহত্যা করে দিত পুলিশ। বিজেপির অন্য জায়গায় পরের পর কাস্টাডিয়াল ডেথ, এনকাউন্টার পরপর চলছে, পুলিশের গুলিতে মৃত্যু। এখানে ওসব হয় না। আমি ঠোঁট কাটা, বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা আমি করি না, যেমনটা বিরোধী নেতারা করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক, গতকাল পুলিশ আক্রান্ত হয়েছে। কি পরিস্থিতিতে পুলিশ গুলি চালিয়েছে সেই ছবি তুলে এনেছেন আমার সহকর্মী শুভতোষ। তারা খেয়ে পুলিশ কর্মীরা ছুটতে ছুটতে এই বাড়িতে এসেই আশ্রয় নেয় কোনো ক্রমে। তাদের মধ্যে তখন 1 থেকে 2 জন যথেষ্টই আহত। তারপর তারা এখানে আশ্রয় নেওয়ার পরেই এই গেট বন্ধ করে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয় ভেতরের দরজাও, কিন্তু রেহাই নেই তাতেও। এক রাশ উত্তেজিত জনতা তখন শুরু করে দিয়েছে এই বাড়ি ভাঙচুর। এখনও পর্যন্ত তার চিহ্ন চারিদিকে ছড়িয়ে রয়েছে। ভাঙা মোটরসাইকেল থেকে শুরু করে আশেপাশে জানলা সমস্ত কিছুই ভাঙা। ওরা তো বাড়ির ভিতর থেকে ওই আসু গ্যাস বলে না কি বলে, ওটা ফেলার পর ওটাকে উঠিয়ে ওদিক থেকে এদিকে ফেলে দিল। বাড়িতে ছোট ছোট 2টা বাচ্চা ছিল, ওই 8-9 মাসের বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করছিল। তার গুলি একদম লাস্টের দিকে চালিয়েছে। বাইরে ফায়ারিং করলো, বাইরে ফায়ারিং করার পর না হলো, তারপরে ওই গুলি চালিয়েছে এইসব हाँ बरामदा থেকে ही চালিয়েছে। सेल्फ डिफेंस में फायर किया बिकॉज पब्लिक का भी जान खतरे में था। बच्चा और लेडी भी स्कूल में थे, घर में आग लगने पे उनका भी जान बचाना मुश्किल है। দেখুন, এটুকু স্পষ্ট, পুলিশ গুলি চালিয়েছে। জেলা সুপারের বক্তব্য শুনলেন, তিনি বলছেন আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়েছে। কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কে? পাবলিক না পুলিশ? ওই এলাকার বাসিন্দারা তো বলছেন তাদের অভিযোগ মাস 2 ধরে ঘন ঘন লোডশেডিং আর লো ভোল্টেজে তারা জেরবার। একদম গ্রামের লোকের কথায় বিশ্বাস করবেন না। মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর সই করা বিবৃতিতে কি বলা হয়েছে সেটা দেখুন। পশ্চিমবঙ্গ দেশের একমাত্র রাজ্য যেখানে বিদ্যুতের সমস্যাই নেই। পশ্চিমবাংলায় 1 মিনিটও লোডশেডিং হয় না, যেখানে অন্যান্য রাজ্যে রোজ 6 থেকে 8 ঘন্টা করে হয়। মালদার ক্ষেত্রে বিদ্যুতের টাওয়ার বসানো নিয়ে সমস্যার কথা বলা হয়েছে বিবৃতিতে। মাত্র 3টে টাওয়ার বসানো দরকার, কিন্তু স্থানীয় মানুষের অসহযোগিতায় সেই টাওয়ার বসানো যাচ্ছে না, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন। আপনাকে মানতেই হবে। তারপর আবার কুণাল ঘোষ রোজ জোর গলায় সে কথা বললেন। 3টে টাওয়ার তৈরি বাকি আছে এবং কয়েকজন বাধা দিচ্ছে, অশান্তি করছে, উস্কানি দিচ্ছে। ওই 3টে টাওয়ার যদি বসে যায় তাহলে ওই গোটা এলাকাটায় নিরবিচ্ছিন্ন উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে। ইচ্ছাকৃতভাবে হতে দেওয়া হচ্ছে না। মানিকচক জ্বলছে, ক্ষোভের আগুন তো আছেই। আর সেই জ্বলার কথা আমি বলছি না, বলছি মানিকচকে আলো জ্বলছে, পাখা ঘুরছে বন বন করে, লো ভোল্টেজ গায়েব গতকালের পর থেকে। কুণাল ঘোষের কথায় বলতে গেলে নিরবচ্ছিন্নভাবে উন্নত মানের বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে। তাহলে নিশ্চয়ই গতকাল গোলমাল চলার সময় ওই 3টে টাওয়ার বসানোর কাজ শেষ হয়ে গেছে। না হলে গতকাল দুপুর থেকে ওই এলাকায় লোডশেডিং কি করে বন্ধ হয়ে গেল? ভোল্টেজও আর লো হচ্ছে না। আমরা কালকে টিভিতে শুনলাম বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে 3টে টাওয়ার বসালে কম আছে ফলে এই সমস্যা হয়েছে। তাহলে আমার প্রশ্ন আছে, আমার এলাকাবাসীর প্রশ্ন আছে যে গতকাল দুপুর থেকে আজ এখন পর্যন্ত লাইন ভালো ভোল্টেজ আছে, তাহলে কী করে এটা সম্ভব হলো? যখন টাওয়ার নাই, ইলেকট্রিক সাপ্লাই ঠিক হচ্ছে না, তো বিনা টাওয়ার বসিয়ে এই সাপ্লাই কী করে হলো? এখন কি কারেন্টটা চলে আসলো, কোথায় থেকে চলে আসলো? এখন কি কারেন্টটা চলে আসলো, কোথায় থেকে চলে আসলো? কিন্তু আমরা তো খুব আশ্চর্য আছি যে কাল থেকে কোন টাওয়ার বসে গেল, এটা সুন্দর সাপ্লাই হয়ে গেছে। রাজশেখর বসু থাকলে হয়তো বলতেন হয় হয় জানতে পারো না। গোলমালের সময় 3টে টাওয়ার বসে গেছে, গ্রামের লোক টেরও পাননি। না হলে নিরবচ্ছিন্নভাবে উন্নত মানের বিদ্যুৎ দেওয়া
সম্ভব হচ্ছে কি করে? না, আমরা আগে শুনছিলাম যে তারটা আছে 33,000 তারটা আছে, এই তারটার নাকি পাওয়ার কমে গেছে। যে তারটার পাওয়ার কমে যায় তাই তারটা লাগাতে কতদিন সময় লাগবে? 2 মাস 4 মাস? যদি এই অবস্থা যদি হয় তাহলে ডিপার্টমেন্ট কী করছে? গ্রামের লোক কি আর এসব বিজ্ঞান প্রযুক্তি বোঝেন? ওদের কথায় কান দেবেন না, কান রাখুন বিদ্যুৎ মন্ত্রীর কথায়। মানিকচক সাবস্টেশনের অপারেটর সারিফুল শেখ যত্ন করে ফোলানো বেলুন ফুটো করে দিলেন। গ্রামের বৃদ্ধের কথায় সায় দিয়েই বললেন, মানুষের চাহিদা মেটাতে দরকার 1200 অ্যাম্পিয়ার, সেখানে 900 অ্যাম্পিয়ার পেরোলেই তার জ্বলে যাচ্ছে। টাওয়ার বসানোর কথা পরে ভেবে আগে তার বদলানোর দরকার ছিল, বারবার বলেও কাজ হয়নি। লোডশেডিং হচ্ছে কারণ আমাদের যে 33 পাওয়ার 132 থেকে যে আমরা নিচ্ছি, 132 আমাদেরকে 33 দিতেই পারছে না। কারণ যখনই আমরা নিতে যাচ্ছি 33, তখনই আমাদের তার ছিঁড়ে যাচ্ছে, কোথাও জাম্পার আউট হয়ে যাচ্ছে, কোথাও তার ছিঁড়ে যাচ্ছে। 5 বছর আগেই যে আমাদের টিসিএল যে হচ্ছে এখন, এই 5 বছর আগেই এটা আমাদের এখানে দরকার ছিল, তাহলে আমাদের পাবলিকের যা চাহিদা, টোটাল চাহিদাটা এখন দিতে পারতাম আমরা পাবলিককে, তাহলে এই সমস্যাটা হতো না, এই অঘটনটাই ঘটতো না। হ্যাঁ, তাহলে গোড়ার গলদটা কোথায়? কাদের গাফিলতিতে গ্রামের লোকের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলো, গুলি চলল? সব স্পষ্ট। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান অবশ্য পড়ে আছেন বাম আমল নিয়ে। না, বিদ্যুৎ থাকছে না তা নয়, বিদ্যুৎ সব জায়গায় থাকছে। কোনো জায়গায় যান্ত্রিক ত্রুটি থাকছে বা গোলযোগ থাকলে সেখানে হয়তো 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা, এর বেশি। যেমন বামফ্রন্ট সরকারের আমলে আমরা যখন এই সরকারে আসি, মামাটি মানুষের সরকার আসে, আমরা একটাই স্লোগান দিয়ে এসেছিলাম যে লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। এই স্লোগানটা কিন্তু এখন শোনা যায় না। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে জরুরি বৈঠক অধীর চৌধুরীর। ভোটে পরাজয়ের কারণ আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের রদবদল নিয়েই মূলত কথা। জানা গেছে কি কারণে নিজের গড়ে পরাজয় সোনিয়া গান্ধীর কাছে, তারই ব্যাখ্যা দিয়েছেন অধীর।